দর্শক, মাছরাঙা সংবাদ এবং বিরতি পেরিয়ে আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় আরেকজন অতিথিকে নিয়ে। দ্বিতীয় ঘন্টায় যিনি অতিথি হয়ে এসেছেন তার কাছ থেকে আমরা তো তার জীবনের গল্প শুনবই, সেই সাথে শুনবো গান। বুঝতেই পারছেন দর্শক, আমাদের মাঝে এসেছেন সঙ্গীতের একজন মানুষ, মোহাম্মদ ফারুকুজ্জামান। চলুন দর্শক, অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালোই আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা সবাই অনেক ভালো আছি। শুরুতে একটু শুনবো সকাল কিভাবে কাটে, ঘুম থেকে উঠে কি করা হয়? এটা তো সুন্দর প্রশ্ন। সকাল আসলে দুইটা চ্যানেল দেখে সকাল কাটে, একবার এই চ্যানেল একবার ওই চ্যানেল। একটা হলো চ্যানেল আই, যেটা ওরা গানে গানে সকাল শুরু, আর আপনাদের যে রাঙা সকাল, এই দুইটা অনুষ্ঠান দেখে সকালটা কাটে, যতক্ষণ সকালে সময় পাই আর কি। ডিপার্টমেন্টে যেতে হয়, ক্লাস থাকে, পরীক্ষা থাকে, অন্যান্য কাজ থাকে, সকালটা মোটামুটি এইভাবেই কাটে আর কি। রাঙা সকাল দেখা হয় কেন? রাঙা সকাল আসলে হয় কি, রাঙা সকালে একটা গুণগত মান যেটা আছে সেটা জন্যই রাঙা সকাল দেখি। আমি যদি একটা অনুষ্ঠানের কথা বলি, সম্প্রতি এটা প্রচারিত হয়েছে, আবু ইসাক, যিনি লালন সাইজির দর্শন নিয়ে কাজ করছেন। তো এরকম অনুষ্ঠান হয় এবং সেখান থেকে সত্যি জ্ঞানের পরিধি কিছুটা হলেও বৃদ্ধি পায়, এজন্য রাঙা সকাল দেখি আর কি। এবং এই রাঙা সকালে সেসব অতিথি আসেন যারা তাদের নিজেদের ক্ষেত্রে তো আলো ছড়িয়েছেন, সেই সাথে আমাদের সমাজ সংস্কৃতিতেও আমাদের জন্য বিশেষ অবদান রেখেছেন। সেরকমই একজন আপনি, এবং আপনার জীবনের গল্প আমরা শুনতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলায় কেটেছে আমার গোপালগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ জেলায়, যেখানে আমাদের মহামানব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে। সেখানেই আমার জন্ম হয়েছে এবং আমাদের গ্রামের নাম কাজুলিয়া। এবং সেই কাজুলিয়া যে পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমির সংলগ্ন একটা প্রাইমারি স্কুল আছে, সেখান থেকে প্রাইমারি স্কুলে পাশ করেছি। পরে সেই পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমি, সেখান থেকে ওখান থেকে 1972 সালে এসএসসি পাশ করেছি। তো এখানে একটা কথা বলে নেই, আজকে আমার ওই হাই স্কুলে সবাই কিন্তু টেলিভিশন সামনে নিয়ে বসে আছেন, এবং আমার খুব গর্বের যে আমার এক বন্ধু, যার অবদান আমাকে হয়তো বা এই পর্যন্ত নিয়ে আসতে সহায়তা করেছে, জনাব মোহাম্মদ ফারুকুজ্জামান সর্দার। তিনি এখন ওই স্কুলেরই গভর্নিং বডির সভাপতি। তার কাছে আমার অনেক ঋণ, আমি হয়তো এই জীবনে শোধ করতে পারবো না, তবে আপনাদের মাধ্যমে তাকে কথা দিচ্ছি যে হয়তো পরে যদি কোনোদিন আবার ফিরে আসি। এবং যারা আপনার সাথে পরিচিত তারা তো আপনার সম্পর্কে জানেননি, তারা চেনেন আপনাকে, তবে যারা আপনার সম্পর্কে জানেন না তাদেরকে আপনার সম্পর্কে একটু ধারণা দিয়ে আসি, আমরা একটু দর্শকদের ধারণা দিই। দর্শক, কথা বলছি অধ্যাপক মোহাম্মদ ফারুকুজ্জামানের সাথে, যিনি পেশায় একজন শিক্ষক এবং ইতিহাসবিদ। দীর্ঘ 32 বছর ধরে শিক্ষকতার পাশাপাশি তিনি অনেক পেশার সাথে জড়িত। তিনি একই সাথে সঙ্গীত প্রেমী, সঙ্গীত শিল্পী, গীতি কবি, বংশীবাদক, ছড়াকার, কবি। সঙ্গীত জীবনে তিনি পবন ফকির নামে পরিচিত। এ পর্যন্ত 700-র বেশি গান লিখেছেন এবং সুর করেছেন। গান করা এবং লেখার পাশাপাশি তিনি বাঁশিও বাজান। ছাত্রাবস্থাতেই সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ফারুকুজ্জামান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংস্কৃতিক সংগঠন শতদলের প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমানে তিনি আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে। চলুন দর্শক, অতিথির সাথে আলাপনে ফিরে যাই। অনেকগুলো পরিচয় আপনার, যদি বলি একটি পরিচয় বেছে নিতে, কোনটি বেছে নেবেন? মানুষ। যদি একটি পরিচয়টা, আমি মানুষ, আমি একজন মানুষ, এবং আমি মানুষের ব্যাপারে আমি কোনো ভেদাভেদ করি না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি সমান চোখে দেখি না। এটা হয়তো যেখানে আমাদের জন্ম হয়েছে সেই মাটিরই কৃষ্টি, সব মানে এটা আমাকে হয়তো ধারণ করার জন্য সাহায্য করেছে। তো সেই মানুষের পরে আর একটা পরিচয়, যেটা আমি তো শিক্ষকতার সঙ্গে জড়িত, তো সেই শিক্ষকতাকে পেশা হিসেবে নেওয়ার প্রচণ্ড একটা বাসনা ছাত্র জীবন থেকেই ছিল। আচ্ছা। এবং শেষ পর্যন্ত কিছুদিন অন্য জায়গায় চাকরি করে পরে সেই পেশায় ঢুকতে পেরেছি। তো তখন আমাদের সময় যে মূল্যবোধটা ছিল আর এখনকার যে মূল্যবোধ, যদি তখন বুঝতে পারতাম যে এই মূল্যবোধের উন্নতি না হয়ে এটার অবক্ষয় হবে, তাহলে এই পেশায় যেতাম কিনা সেটা অনেক ভাবতাম আর কি। আমরা ভাবতাম যে আমাদের যারা শিক্ষাগুরু, আপনারা চিনবেন,
যে প্রফেসর এআর মল্লিক মরহুম, প্রফেসর সালাউদ্দিন যিনি আমাদের কয়েকদিন আগে ছেড়ে গেছেন, জাতীয় অধ্যাপক, এরকম মহামনীষীদের কাছে আমি পড়ার সুযোগ পেয়েছি এবং তাদের কাছ থেকে অনেক উপদেশ পাওয়ার সৌভাগ্য হয়েছে। সেই সাথে সাথে আরও অনেকের কথা বলা যায়, আজকে স্বল্প সময় সেটা বলা মানে সম্ভব হবে না। তবে আমি আমার ছাত্র জীবনে আমার দুইজন শিক্ষক স্কুলে যারা পড়াতেন, একজন প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন, একজন হাই স্কুল হেডমাস্টার ছিলেন। প্রাইমারি স্কুলে সুলতান স্যার এবং হাই স্কুলে আনোয়ার স্যার, তারা এখনও জীবিত আছেন। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের আরও অনেক দিন পর্যন্ত সুস্থভাবে দীর্ঘায়ু কামনা করছি এবং আমার জন্য দোয়া করার জন্য তাদেরকে অনুরোধ করছি। জি। আর একটা যেটা সেটা হলো যে আজকের অনুষ্ঠান যেটা হচ্ছে, আমার মনে হয় যে এত দর্শক শ্রোতা বাড়তি আজকে রাঙা সকাল দেখবে, যেটা হয়তো মাছরাঙা টেলিভিশনের কর্তৃপক্ষ বুঝতে পারেননি, কারণ হাজার হাজার ফেসবুক বন্ধু তারা দেখবেন, আমার সমস্ত স্টুডেন্টরা দেখবেন। আমরা এখন গান শুনবো। না, গান গাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি সঙ্গীত শিল্পী না। আমি এই নামে আমাকে কখনোই ডাকা হয়নি। আমি আজকেই গান গাওয়া, সেই অর্থে যদি বলেন ঢাকায় আজকে প্রথম গান গাচ্ছি জীবনের, যেটা মানুষ অনেকদিন আগেই শুরু করে। আমি সঙ্গীত শিল্পী না, আমার কাছে গান আসে, যেগুলি সুর ধরে রাখি, তার থেকে কিছু গাওয়ার চেষ্টা করি। আমি আসলে শিল্পী না। সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকেই শিল্পী হয়ে ওঠা হয় অনেক এই সময়। হয়তো যেটা মানুষ 15-20 বছরে করে, আমি সেটা 60 বছরে শুরু করেছি। জি। এটাই পার্থক্য। স্যার, আমরা তো আপনার গান শুনবো, সেই সাথে আপনার সাথে যারা সঙ্গত করছেন তাদের সাথে দর্শকদের পরিচয় করিয়ে দিই। হারমোনিয়ামে আছেন মোহাম্মদ শাকুর, দোতারায় আছেন বিকাশশীল এবং তবলায় আছেন মোহাম্মদ আলী। আমরা গান শুনি স্যার। গুরু তোমার চরণ ধুলি চাই রে, গুরু তোমার চরণ ধুলি চাই। ধন্য হবে জীবন আমার যদি একটি কণা পাই, গুরু তোমার চরণ ধুলি চাই। পড়ে যারা মহাফান্দে গুরু গুরু বলে কান্দে, রে পাইয়া চরণ করে বড় পৌঁছায় পূর্ণিমার চাঁদে, খুশির জলে ভাসায়া বুক বলে তোমার গানটা গাই, গুরু তোমার চরণ ধুলি চাই রে, গুরু তোমার চরণ ধুলি চাই।
পবনের বইছে মহায়াকাশ, তাই তো তোমায় সরে সকাল বিকাল আলো রে, রাইতের কালে নিদ নাই রে তার, তোমায় ছাড়া গতি না। গুরু তোমার চরণ ধুলি চাই, ধন্য হবে জীবন আমার, যদি একটি কণা পাই। গুরু তোমার চরণ ধুলি চাই রে, গুরু তোমার চরণ ধুলি চাই। অসাধারণ চমৎকার একটি গান শুনলাম। আসলে সকালবেলা এই গানগুলো শুনলে সকালটাই ভালো হয়ে যায়। আশা করি আমাদের দর্শকদেরও সকালটা অনেক সুন্দর হয়ে উঠেছে অলরেডি। তবে আমি একটা অনুরোধ করি এখন আপনাদের কাছে, এতক্ষণ অধ্যাপক ফারুকুজ্জামান বলেছেন, তো আমার কিন্তু এখন যে গানগুলি আসে দেখবেন সবার শেষে পবন আছে। তো আমি এখন সব গান যেগুলি আসে ওখানে পবন ধরিয়ে দেয় আমার হাতে, সুতরাং পবনকে আমি কোনোভাবে অস্বীকার করতে পারছি না। ভিতরের যে পবন, সে বারবার আমার কলম যখন গান আসে তখন বারবার তার নামটা লিখিয়ে দেয়। সুতরাং আমি কিন্তু এখন পবন, তবে ফকির হতে পারিনি এখনো। ফকির হওয়াটা খুব আরও নাকি অনেক সাধনার ব্যাপার। সুতরাং আমি পবন হিসাবেই অনেকের কাছে এখন পরিচিত হয়ে যাচ্ছি আর কি, এই সুবাদে। আচ্ছা, এছাড়া তো ছোটবেলা থেকে গান করা হতো না, গান করা হতো সেটা ঠিক না। আমরা অনেকটা রক্ষণশীল পরিবারে ছিলাম, তো সেখানে গান গাওয়াটা, যদিও আমরা উভয় সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করেছি, তো সেখানে মুসলমানের ছেলে আমাদের সময় 60-এর দশকে আমরা গান করা আমাদের জন্য গ্রামে ওই সময় খুব একটু অন্যভাবে নিত সবাই। বাঁশিটা অনেকটা স্বীকৃতি পেয়ে গিয়েছিলাম, সেই জন্য ওইটাই তেমন একটা সমস্যা হয়নি। তা নিয়ে অনেক গল্প আছে, রচনা আছে, রটনা আছে বাঁশি বাজানো নিয়ে, কিন্তু গানটা ওইভাবে চর্চা করা হয়নি, সত্যি কথা বলতে কি। স্যার, পেশা হিসেবে শিক্ষকতা নিয়েছিলেন কেন? পেশা হিসাবে শিক্ষকতা নিয়েছি কেন, এটা সব মানুষের একটা জীবনের লক্ষ্য থাকে। তো আপনি বলতে পারেন আমার জীবনের লক্ষ্যই ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, এবং সেই শিক্ষক হওয়ার জন্য আমি কিন্তু এটা একটু মজার ব্যাপার, সেটা হলো ইতিহাস ছিল কিন্তু আমার চতুর্থ বিষয়, আপনারা যেটা বলেন। কলেজ যখন পড়ি, বিএম কলেজে পড়েছি আমি, চতুর্থ বিষয়। তো ভর্তি পরীক্ষার আগে আমার এক ফুফুর কাছ থেকে 3 দিন আগে একটা ইতিহাস বই নিলাম। তো তারপরে আপনার বইটা নিয়ে পড়ে জাহাঙ্গীরনগরে ইতিহাসে ফার্স্ট হয়ে গেলাম। পড়ার ইচ্ছে ছিল ইকোনমিক্সে। আচ্ছা। তো সেই ইতিহাস ভালো লেগে গেল। মল্লিক স্যার, সালাউদ্দিন স্যার তারা বললেন যে ইতিহাস 4 সাবজেক্ট নিয়ে, চতুর্থ বিষয় হিসেবে নিয়ে যদি এত ভালো করে থাকো তো ইতিহাসে ভালো করতে পারবা। তো আমি বললাম, স্যার আমি এই হতে পারবো? বলে যে হয়তো বা। তো শেষ পর্যন্ত হয়েছি তাদের দোয়ায়, তাদের আশীর্বাদে। জি স্যার, তো কবিতাও লিখে থাকেন এবং বাঙালি সাহিত্য চর্চায় শুরু হয় যে কবিতা লেখা দিয়ে। কবিতা ছড়া এগুলি অনেক আছে, বেশ কয়েকটা পাণ্ডুলিপি আছে, কিন্তু সমস্যা হলো যে আমি খুব প্রচার বিমুখ। অনেক সময় অনেক প্রকাশনী বিভিন্ন ভাবে খবর পেয়ে আমার কাছে আসেন, তো আমি এগুলি ছাড়তে চাই না। কিন্তু ওইভাবে আমি কবি না, ওইভাবে আমি ছড়াকার না। আমি ওই যেটাকে বলে ইচ্ছা হলে লিখি, ইচ্ছা হলে বলি, ইচ্ছা হলে বলি না। হঠাৎ করে একটা বিশেষ দিন আসলো, বঙ্গবন্ধুর উপরে, যেমন স্বাধীনতা যুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধের উপরে, রাজাকারদের উপরে অনেক ছড়া কবিতা এগুলি আছে। তো সেগুলি আমি
ওই বিশেষ বিশেষ দিনে হয়তো যখন কেউ চায় আমি তখন দেই, অন্য সময় এগুলি প্রচার করা বা প্রকাশ করার ব্যাপারে আমি আগ্রহ প্রকাশ করি না। তবে আমার ইদানিং মনে হচ্ছে যে এইগুলি বোধহয় একটু মানুষের সামনে আসা দরকার। অবশ্যই। জি, এবার কোন গানটা শুনবো? এবার একটা গান যেটা আমার এই সঙ্গীত আসার বিষয়, যেটা এটা প্রথম এসছে এই গানটা গত বছরের প্রথম দিকে, তো সেটা আমি শোনাচ্ছি, কেন মানুষ বানাইলা। এটা আর কি, এটা ঈশ্বরের কাছে একটা প্রশ্ন, আচ্ছা। সৃষ্টিকর্তার কাছে একটা প্রশ্ন, সেটা। সৃষ্টিকর্তার কাছে আপনার প্রশ্ন যে কেন মানুষ হ্যাঁ, আমার এই বানাইলা? প্রশ্ন বা আমার ভিতরের যে পবন আছে তার প্রশ্ন, এটাই ওইভাবে ধরেন। আচ্ছা, আমরা গান শুনি। কেন মানুষ বানাইলা, মানুষ বানাই কেন বা তাতে, মানুষ বানাই কেন বা তাতে মনটারে দিলা কেন, মানুষ বানাইলা কেন, মানুষ বানাইলা, মানুষ বানাইলা কেন, মানুষ বানাইলা, মানুষ বানাই কেন বা তাতে, মানুষ বানাই কেন বা তাতে মনটারে দিলা কেন, মানুষ বানাইলা কেন, মানুষ বানাইলা। মনটা দিয়া কেন তাতে দিলা যন্ত্রণা, 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 মনটা দিয়া কেন তাতে দিলা যন্ত্রণা, প্রেমে পাগল শোনে না তো কোনো মন্ত্রণা, প্রেমে পাগল শোনে না তো কোনো মন্ত্রণা, ইচ্ছার ঘুড়ি উড়াও যেমন খেলো ইচ্ছার খেলা কেন, মানুষ বানাইলা কেন, মানুষ বানাইলা, মানুষ বানাইলা কেন, মানুষ বানাইলা। দেহ দিয়া কেন তাতে ভৈরা দিলারো, পারি না তো ইচ্ছা মতো করতে সবই ভোর, দেহ দিয়া কেন তাতে ভৈরা দিলারো, পারি না তো ইচ্ছা মতো করতে সবই ভোর, যতই ভাবি বুঝতে নারী, যতই ভাবি বুঝতে নারী তোমারই লীলা কেন, মানুষ বানাইলা কেন, মানুষ বানাইলা। জীবন যদি দিলা তাকে মরণ কেন টানে, টানে, মরণ কেন টানে, জীবন যদি দিলা তাকে মরণ কেন টানে, আজরাইল তার হাতটা নিয়া ছোটে তাহার পানে,
ইচ্ছার ঘুড়ি উড়াও যেমন, ইচ্ছার ঘুড়ি উড়াও যেমন, খেলো ইচ্ছার খেলা কেন মানুষ বানাইলা, কেন মানুষ বানাইলা, মানুষ বানাই কেন বাতাতে, মানুষ বানাই কেন বাতাতে, মনটারে দিলা কেন মানুষ বানাইলা, কেন মানুষ বানাইলা। স্যার, আপনার কবিতা লেখার কথা শুনছিলাম এবং আপনি গানও লিখেছেন এবং 700 বেশি গান লিখেছেন। তো গান লেখার শুরুটা হয়েছিল কিভাবে? গান লেখাটা আমি এই তো বারবার একটা কথা বলি যে গান আমি লেখি না, গান আমার আসে। এটা যদি কেউ অবিশ্বাস করে আমার কিছু করার নেই। গান যারা গীতিকার আছেন, অনেক সময় হয় যে ফরমাইশি গান যেগুলি আছে আমাদের সিনেমা নাটক, সেসব গান যখন লেখা হয় সিকোয়েন্সটা দিয়ে দেওয়া হয়, আর এই সিকোয়েন্সটা নিজের ভিতরে জন্ম লাভ করে, সেখান থেকে কলমের মাধ্যমে বের হয়ে আসে আর কি। সুতরাং এটা অনেক সময় তাৎক্ষণিক প্রক্রিয়া, অনেক সময় চিন্তা, অনেক সময় পড়াশোনার কথা বলতে গিয়ে যেমন আমার অনেক ধর্মীয় গান আছে। জীবনের এমন কোনো দিক নেই, সমাজ রাজনীতি আর জীবন সব কিছু মিলিয়ে যেখানে গান আসেনি। সুতরাং গান এইভাবে এসছে এবং এই গানটা হঠাৎ করেই আমার কাছে এসছে। একটা অনুভব করলাম ভিতর থেকে যে বোধহয় এবার একটু অন্যদিকে মোড় নিচ্ছে ভিতরের মানুষটা। স্যার, যেহেতু বলছিলেন গান আপনার কাছে আসে, তো কোন বিষয়গুলো বেশি আসে? এটা সব বিষয়ে আসে। আমি দেশের গান আছে, আপনার বলেন আধ্যাত্মিক গানটাই আমার বেশি আসে আর কি। আধ্যাত্মিক গান লিখতে গিয়ে আমাকে বিশেষ করে কোরআন শরীফটা এখন খুব মনোযোগ দিয়ে পড়তে হয়। আমি এখন 4টা কোরআন শরীফ নিয়ে, বাংলা ইংরেজি মিলিয়ে 4টা কোরআন শরীফ নিয়ে পড়াশোনা করি। কারণ কোরআন শরীফে যে এত কিছু আছে এটা আগে কখনো বুঝতে পারিনি, অনেক সময় পার হয়ে গেছে। তবুও চেষ্টা করছি এর ভিতর দিয়ে যাতে করে ওই বাণীগুলি এই সুরে, কারণ কোরআন পড়ে যারা, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষ ওই সুর দিয়ে আরবিতে কোরআন পড়ার পক্ষপাতী, যতটা না তারা বুঝে পড়তে চান। তো এই জন্য ওই কোরআনের বাণীগুলি দিয়েই অনেক গান এসছে, অনেক সূরা ফাতিহা থেকে শুরু করে একদম সূরা ফালাক নাস পর্যন্ত অনেক গান এসছে আর কি। তো এটা অনেকটা আধ্যাত্মিক ধরনের গান, যদি কেউ বলে তা বলতে পারেন, আমি অত সাহস নিয়ে বলতে পারবো না। তো সেই জীবন নিয়েই, জীবন ভিত্তিকই, জীবনের দুঃখ, ভালোবাসা, হতাশা, কান্না, ব্যথা, বেদনা, এগুলি নিয়েই আসে আর কি গান। আচ্ছা, আসলে কোরআন শরীফ হলো সম্পূর্ণ জীবন বিধান এবং সেটি যদি আমরা আসলে পড়ি সেক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ জীবনেরই একটা পূর্ণাঙ্গ, একটা সুন্দর, একটা সুশীল একটা ধারণা পাই আমরা। আসলে সময় স্বল্পতার জন্য অনেক ইচ্ছা থাকলেও অনেকের যারা গান ইতিমধ্যে শুনেছে, জেনেছে, তাদের অনেক আশা হয়তো পূরণ করতে পারেনি। ক্ষমা করে দেবেন সবাই, সময় স্বল্পতার জন্য সেটা সম্ভব হচ্ছে না। আমার মনের দুঃখ কার কাছে কই, ব্যথার সঙ্গী না। কাছে কই, ব্যথার সঙ্গী না। সুখের ফল তো খায় রে সবাই, ওরে সুখের ভাগ তো নেই রে সবাই। বলতে দুঃখ কারে পাই, ব্যথার সঙ্গী না। আমার মনের দুঃখ তার কাছে কই, ব্যথার সঙ্গী না। আসলাম একটা অচিনপুরে, মরছি শুধু ঘুরে ঘুরে।
আসলাম একটা অচিনপুরে, মরছি শুধুই ঘুরে ঘুরে, সবচেয়ে নামুখ হয় চেনা ওরে, সবচেয়ে নামুখ হয় চেনা। আমি এখন কোথায় যাই ব্যথার সঙ্গী না। পবন বড় পড়ছে দ্বন্দ্বে, বসে না মন রূপরস গন্ধে, পবন বড় পড়ছে দ্বন্দ্বে, বসে না মন রূপরস গন্ধে, মন নাচতে চায় বাবার ছন্দে ওরে, মন নাচতে চায় গুরুর ছন্দে, যদি গুরুর পাই মেলে ঠাই ব্যথার সঙ্গী নাই। আমার মনের কার কাছে কই ব্যথার সঙ্গী নাই। সুখের ফল তো খায় রে সবাই ওরে, সুখের ভাগ তো নেয় রে সবাই, বলতে দুঃখ কারে পাই ব্যথার সঙ্গী নাই। আমার মনের দুঃখ কার কাছে কই ব্যথার সঙ্গী নাই। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি। হ্যাঁ, দর্শকদের মধ্যে অনেকে আপনজন আছেন এবং যারা মাছরাঙার নিয়মিত দর্শক শ্রোতা এবং আজকে যারা বসে আছেন টেলিভিশনের পর্দার সামনে, তাদের সবাইকে ধৈর্য ধরে আমার এরকম আনাড়ি শিল্পীর কিছু গান শোনার জন্য, এখানে অপেক্ষা করার জন্য টেলিভিশনের সামনে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং বিশেষ করে মাছরাঙা টেলিভিশনকে অনেক সাধুবাদ জানাচ্ছি এই জন্য যে তারা অনেক সুন্দর সুন্দর, আমারটা না, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে এই প্রতিদিন সকালে উপহার দেন এবং সারাদিনই উপহার দেন সেই অর্থে। তো মাছরাঙা টেলিভিশনে যারা সম্পৃক্ত তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, দর্শকদের তো ধন্যবাদ জানানো হলো, দর্শকদের গান শোনানো হলো, কিন্তু দর্শকরা আপনার ছড়া শোনেনি। আমরা কি ছোট্ট করে আপনার ছড়া শুনবো? ছড়া একটু ছোট্ট করে বলা তো মুশকিল, কারণ প্রত্যেকটা জিনিস শুরু থাকে শেষ থাকে। সংক্ষেপে শুনবো একটু আমরা। যেমন তোমার আমার ভালোবাসা, মধুর লোভে ফুলে অলি আসবে ছুটে আসবেই, তৃষ্ণা কাতর পশু পাখি জলাশয় তো টানবেই, উজন দেশের পানির ধারা ভাটির পানে নামবেই, সুরহারা প্রাণ বসন্ত বায় অজান্তেই নাচবেই, চন্দ্র যত চাইবে আলো সূর্য কথা রাখবেই, পূর্ণ চাঁদে তারার আকাশ চুপটি মেরে থাকবেই, প্রাণের মাঝে মনের মিলন ভালোবাসা জাগবেই, তোমার আমার ভালোবাসা অমর হয়ে থাকবেই। চমৎকার, আমার ভালোবাসাকে নিয়ে লেখা। আচ্ছা স্যার, এই যে আপনি গান গাইছেন, আপনি বলছেন আপনি নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে দাবি করছেন না, তবে আমরা আপনার গান কি কখনো অডিওতে পাবো? আমি জানি না, আমি দেশের কিছু প্রখ্যাত নবীন এবং পুরাতন যারা আছেন বয়োজ্যেষ্ঠ তাদেরকে অনুরোধ করেছি আমার কিছু গান তারা যদি ধারণ করেন।
আর সবচেয়ে কিছু নেতিবাচক ধারণাও আছে গান নিয়ে, অনেকের সঙ্গে যথাযথ ব্যবহার পাইনি, এখন অনেকটা ভয়ে ভয়ে কিন্তু ঢাকায় আসে, আমরা কিরকম ঢাকার স্যার? মানুষ না। কিরকম নেতিবাচক? না, সেটা হলো যে আপনি জানেন গান যাদের গান আসে, গানটা কিন্তু একটা অনেকটা মেয়ের মতো দেখানো হয়, এবং এটার সুরকার এবং যারা কম্পোজার থাকেন তারা কিন্তু এটাকে মিলিয়ে যখন পিড়িতে বসান তখন কিন্তু এই যিনি গীতিকার তিনি খুব খুশি হন যে আমার মেয়েটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। তো গান যখন আসা শুরু, দেখেন 35টা গান যখন আসা শেষ হয়েছে, তখন আমার মনটা এরকম, আমার মেয়েগুলোকে সাজানো দেখানোর জন্য আমার মনটা খুব মানে নাচতো আর কি। তো একটা বিখ্যাত চ্যানেলের একজন চিফ সাউন্ড ইঞ্জিনিয়ার, ওনাকে বললাম, উনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলেন। তো দুঃখের বিষয় 1.5 বছরে তিনি কিছু করেননি। এটা তাদের এমডির কাছে বললাম, সেটা সুরাহা হয়েছে একটা অন্যভাবে। তো এটা খুব কষ্টের যে স্যার, আমরা নেতিবাচক গল্প ভুলে আমরা পজিটিভিটির দিকে এগিয়ে যেতে চাই, আমরা ইতিবাচকের আমরা দিকে চাই যেতে চাই। আশার গল্প বলতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এবং এসেছি। আমরা আশা করি যে দর্শকদের- আমাদের আজকের অতিথির খুব শীঘ্রই আমরা একটি অ্যালবাম পাচ্ছি গানের। আমরা দর্শকদের- আমার কণ্ঠে হবে কিনা আমি জানি না, তবে অ্যালবাম আসবে। আচ্ছা, আমরা দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, তারপর আপনার কাছ থেকে আমরা বাঁশি শুনতে শুনতে বাড়ি যাব। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রাঙা সকালের আয়োজন। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে ঠিক এই সময়ে। আজ এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল। শুভ সকাল।